যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ, ক্যাপিটল হিলে জমজমাট আয়োজন। হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত বললেন শিবসেনার এমপি। এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটতে পারবে বিজিবি। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তনের আশা। কারাগারে বন্দী আওয়ামী আমলের 133 ভিআইপি, 110 জনকে বিশেষ ডিভিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির নতুন চার্জ d'affaires ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই সমর্থনের কথা জানান। উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন সমর্থনের কথাও স্মরণ করেন চার্জ d'affaires। মেহেদী হাসানের রিপোর্ট। দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন মার্কিন চার্জ d'affaires ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণার উপর রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন। জুলাই ঘোষণার বিষয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আশা করছেন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলে সেটি জুলাই চার্টার হিসেবে পরিচিত হবে। মার্কিন চার্জ d'affaires সাংবাদিকদের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কয়েকটি রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের সব নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভারত থেকে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এটি শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তার দাবি, সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। জনগণকে সত্যটা জানানোর আহ্বান জানিয়ে সঞ্জয় রাউত বলেন, যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটি অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এদিকে সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন শান্ত। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শনিবার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের সাথে সীমান্তবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। রোববার দিনভর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মাঠে কাজ করতে দেখা যায়। ঘটনার পর সীমান্তের দুই পাশে সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। তবে সংঘর্ষের জন্য বিএসএফকে দোষারোপ করছে সাধারণ মানুষ। বিএসএফরা ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ভুট্টা কেটেছে, তারপরে শস্য খাত অনেক নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব
তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। শনিবার ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে 40টি আম গাছ ও অর্ধশতাধিক বরই গাছ কেটে ফেলার ঘটনায় সীমান্তে সংঘর্ষ হয়। এতে আহত হয় 5 বাংলাদেশি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং। নতুন পোশাকে বাহিনীর সদস্যদের মানসিকতায় পরিবর্তন আসবে বলে আশা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেয়া হবে নতুন এই পোশাক। আর দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়। পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ আর আনসারের জন্য গোল্ডেন হুইট কালার নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর নতুন এই পোশাক নির্ধারণ করা হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। পর্যায়ক্রমে বাহিনীগুলোকে এই পোশাক দেয়া হবে, তবে এতে করে বাজেটে কোনো প্রভাব পড়বে না। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। এদিকে 31 জানুয়ারির পর দেশে অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে, তারা আমাদের 31 জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। সরকারি হিসেবে এতদিন দেশে 49,226 জন অবৈধ বিদেশি নাগরিক ছিলেন, যদিও তা বর্তমানে কমে 33,648 জন হয়েছে। অভিযোগ আছে, অবৈধ বিদেশিদের মাধ্যমে দেশের বাইরে গেছে বিপুল পরিমাণ টাকা। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কেন্দ্র দখল সহ ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। বলেন, মানুষের ভোট দিতে না পারার যে আক্ষেপ, তা ঘোচাতে চায় ইসি। শিউলি শবনমের রিপোর্ট। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সেমন্তী বিশ্বাস পরিবর্তিত বাংলাদেশে অনেক আগ্রহ আর প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো ভোটার হলেন। সুষ্ঠু নির্বাচনে আশা করব, এবং আশা করব যে নির্দ্বিধায় ভোট প্রদান করে দেশের সঠিক যে জনপ্রতিনিধি, তাকে নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। সোমবার সকালে সাভারে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রমে। উদ্বোধনী অনুষ্ঠানে সিসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। তথ্য সংগ্রহকারীদের শতভাগ নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দেন ইসি। আপনারা সঠিক তথ্য তুলবেন। যেমন কেউ যদি বলে আমার নাম জামাল, কানে শুনবেন কামাল, হাতে লিখবেন কামাল, তা কিন্তু না। কানে যেটা শুনবেন, হাতেও সেটা করবেন, দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন। গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নারী ভোটার বাড়ানো, ভুয়া ভোটার, দ্বৈত ভোটার, বিদেশি নাগরিকরা যাতে ভোটার না হতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ইসির। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া। বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়ে আশাবাদী হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন তথ্য সংগ্রহকারীরা। একটা বাড়িতে যে একটা গেট নক করলে তারা খুলতেই চায় না অচেনা মানুষ দেখলে। আমরা বলি, যদি আপনার যে বন্ধের প্রয়োজন হয়, আপনার ছুটি থাকে, চাকরি করেন, যদি আপনাদের বন্ধের প্রস্তাব শুক্র শনিবার আমরা আসবো, আপনারা বলেন কোন সময় আসবো, আমরা ফোনে তাদের সাথে যোগাযোগ করি।
দেশব্যাপী এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। আর বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। 40 থেকে 45 লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করছে ইসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধন হলো বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দুঃসময়ে যে মানুষরা বিএনপির সাথে ছিলেন তাদের ত্যাগের স্বীকৃতি দিতেই এই কার্যক্রম। সোমবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। সোহেল সামির রিপোর্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। এরপর ফরম পূরণ করেন অন্যান্য শীর্ষ নেতা। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের জন্যই এই কর্মসূচির আয়োজন বলে জানান তারেক রহমান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। আমি মনে করি সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। এ সময় দেশপ্রেম জাগ্রত করতে কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। দলে ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ ঠেকাতে সদস্য নবায়ন কার্যক্রম জোরালো ভূমিকা রাখবে বলে মন্তব্য বিএনপির। দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আনিসুল হক, রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 133 জন ভিআইপিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগারে থাকা 110 ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক 22 জন সাবেক সংসদ সদস্য সহ 23 জন এখনও পাননি ডিভিশন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। অভ্যুত্থানে 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর শুরু হয় গ্রেফতার অভিযান। এক এক করে কারাগারে পাঠানো হয় এক সময়ের প্রভাবশালী ব্যক্তিদের। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ডিভিশন পেয়েছেন 110 জন। তাদের মধ্যে আছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি সহ 29 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এছাড়া 22 জন সাবেক সংসদ সদস্য, 44 জন সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার 15 জন রয়েছেন কারাগারে। ভিআইপি হিসেবে কারাগারে আটক 22 এমপি সহ 23 জন ডিভিশন চেয়ে আবেদন করলেও এখনও অনুমোদন মেলেনি। সাধারণ বন্দী হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে তাদের। ভিআইপি 133 বন্দীকে দেশের 15টি কারাগারে রাখা হয়েছে। সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা অটোমেটিক্যালি তারা ডিভিশন পেয়ে থাকেন। এমপি, মিনিস্টার, তারপর অন্যান্য ব্যবসায়ী যারা আছেন, এরকম কিছু এমপি অথবা বিশিষ্ট ব্যক্তি আছেন যাদের আবেদন পেন্ডিং আছে বাট ডিভিশন পাননি তারা। কারা অধিদপ্তর বলছে আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন 1 ও ডিভিশন 2 দেওয়া হয়। ডিভিশন পাওয়া বন্দী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে থাকে একটি চেয়ার ও একটি টেবিলও। এসব বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে।
প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পান বন্দীরা। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টেলিভিশনও পান তারা। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। 15 দিন বা 1 মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন ভিআইপি বন্দীরা। বেসিক্যালি অথরাইজেশন যদি বলি, আমি 96 স্কোয়ার ফিট হচ্ছে ওনাদের জন্য অথরাইজেশন, বাট বিল্ডিং ভেদে এটা জায়গা ভেদে একটু হেরফের হতে পারে। ডায়েটারি কিছু এডিশনাল প্রোটিনের পরিমাণ কিছু অন্যান্য বন্দীদের থেকে বেশি পরিমাণ প্রোটিন পান। ডিভিশন পাওয়া বন্দীর তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেওয়া হয়। 5 আগস্ট পরবর্তী বন্দীর সংখ্যা বেড়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। এই 2 কারাগারে সব মিলিয়ে বন্দী আছেন 10,102 জন। ঢাকা এবং কাশিমপুরের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মেডিকেল ভর্তিতে কোটায় পাস 193 জনের ফল স্থগিত, চাকরির বয়স 35 চেয়ে ফের বিক্ষোভ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সংস্কারের অজুহাতে নির্বাচন অনুষ্ঠানে অনেক বেশি দেরি হলে অন্তর্বর্তী সরকারকে জনগণের রোষানলে পড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 5 আগস্টের বিজয় ও ভবিষ্যৎ বাংলাদেশ সামনে রেখে দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ সংস্কার পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন সহ চলমান সংস্কার প্রক্রিয়ার অনেকগুলো বিষয়। ইসলামকে কি আমরা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করবো কিনা, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা মীমাংসিত যেটাই হোক, বাট এটাকে পরিষ্কার করে দিতে হবে। এটা নিয়ে যেন কোনো কথা না ওঠে, বিকজ কনস্টিটিউশন কমিশন হয়তো একটু জিনিসটাকে উলটপালট করে দেবে, বাট সেটা নিয়ে আমাদের রাজনীতিবিদদের একমত হতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট অত্যন্ত অন্যায়ভাবে ব্যবহার করেছে যে সেকুলারিজম মানে হলো ইসলাম বিরোধ করতে হবে। আপনারা বলছেন যে সব ধর্মের এখানে হবে, সহ অবস্থান হবে, তাহলে আপনি ইসলামকে কি করে রাষ্ট্রধর্ম হিসেবে রাখবেন? রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে? সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের লক্ষ্যকে দীর্ঘমেয়াদী উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই প্রয়োজন দ্রুত নির্বাচনের। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে নাকি? কোথা থেকে সংস্কার শুরু? আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে, এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। তো আমাদেরও দেশ ভালো করবার জন্য কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে? যেহেতু হতে পারে না, অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করতে চাই। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই। তাঁদের মতে সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি ওঠায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করেছে সরকার। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ থেকে আজ রাত 8টার মধ্যে দাবি মানার আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। সুমাইয়া খানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সব ধরনের কোটা বাতিলের দাবিতে মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি জানান। এ সময় মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। এই মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে। আমরা চাই এই কোটার প্রথার অবসান হোক। এই যে 5% কেন আমরা 1% কোটা টলারেট করব না মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায়। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সেই কোটাই যদি বৃদ্ধি পায় তাহলে তাদের রক্ত দেওয়ার মানেটা কি? এই প্রশ্নটা বাংলাদেশের মানুষের কাছে আমি রেখে গেলাম। আপনারা যদি আপনাদের সেই স্বৈরাচারের আদর্শ এখন ধরে রাখতে চান, তার আদর্শ অনুযায়ী কাজ করতে চান,
তাহলে আপনাদেরকে ওই অফিস থেকে ছুড়ে ফেলতে এই জেএনজি দ্বিতীয়বার ভাববে না। যারা এই 37 পে চান্স পেয়েছে এরা আপনাদের চিকিৎসা দিবে, আপনাদের ভুল চিকিৎসা দিলে এটার দায়ভার কারা নিবে? সেই অযোগ্যদের কেন জায়গা হবে মেডিকেলে, সেই প্রশ্ন আমি রেখে দিতে চাই। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার। আর এর পরপরই ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থার নিরসনের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ফের মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের পর সচিবালয়ে ঘেরাও করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 35 প্রত্যাশীরা আশায় বুক বাঁধলেও শেষমেশ 32 বছর নির্ধারণ করেই প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা। চাপা ক্ষোভ নিয়ে তাই ফের রাজপথে নেমেছেন তারা। 35-37 সুপারিশ করার পর কেন প্রজ্ঞাপন হলো না? আমরা 47তম বিসিএসের আগে এটার প্রজ্ঞাপন চাই। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 এবং 37 বাস্তবায়ন করে একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য। যে কমিটি মানবেন না সেই কমিটি কেন গঠন করলেন? আমরা এই কমিটির বাস্তবায়ন চাই। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা 2.5 বছর হারিয়েছে, সঙ্গে রয়েছে সেশন জট। 35 তাই যৌক্তিক দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছে তারা অবশ্যই এই 35 দাবি মেনে নিয়ে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে শেষ করবে। পরে শাহবাগ থেকে প্রতিবাদী মিছিল নিয়ে আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে এগিয়ে যায়। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে সচিবালয় এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষ। 22 জানুয়ারি আদেশের দিন ঠিক করা হয়েছে। এদিকে জুলাই গণহত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থানার এসি তানজিল আহমেদ সহ 3 পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি সৈয়দ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো একজন আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেন। গুম, খুন, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই প্রশ্ন তুলে করা আবেদনে শুধু নিজে খালাসি চাননি, বিচারিক প্রক্রিয়া অবৈধ বলেও উল্লেখ করেন। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট, এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। কোনো ফৌজদারি কোর্টে যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টের কনস্টিটিউশন বা সেই কোর্ট সংক্রান্ত যে আইন, এটাকে চ্যালেঞ্জ করে ওই কোর্টেই পিটিশন করা যায় না। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এদিন জুলাই গণহত্যার অভিযোগে পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার, বাড়ছে লেনদেনের পরিমাণও। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 50 পয়েন্ট।
অবস্থান করছে 5,195 পয়েন্টে। এদিন লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ডিএসসির সবকটি সূচক ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 248টির দর, কমেছে 81টির, আর অপরিবর্তিত ছিল 71টির দর। লেনদেন হয়েছে 426 কোটি 92 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লেভেলো কোম্পানির শেয়ার, আর বেশি বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দর। অন্যদিকে এদিন ডিএসসিতে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে প্রতারক চক্রের 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, হাসপাতালে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র দূর দূরান্ত থেকে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এই অভিযান পরিচালনা করে র্যাব। সে সময় ধরা পড়ে দালাল চক্র। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ওষুধ ও অ্যাম্বুলেন্স সহ হাসপাতালে আসা রোগীদের প্রতারিত করা দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা করেছি 1000 করে, আর যারা এখানে নিয়মিত এই কাজগুলো করছে তাদের মধ্যে আমরা 5 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি করে, এবং 3 জন যারা এর আগেও দণ্ডপ্রাপ্ত ছিল পুনরায় আবারও জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধ করছে, এই ধরনের অপরাধীকে আমরা 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব ও সাহিত্যিক মুস্তফা জামান আব্বাসী গুরুতর অসুস্থ। হৃদরোগ সহ কোমরের হাড় ভেঙে যাওয়া এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার বোন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের সন্তান মুস্তফা জামান আব্বাসী লোক সংস্কৃতি সাধক, গবেষক, শিল্পী হিসেবে দেশের সঙ্গীতাঙ্গনে অনন্য অবদান রেখে চলেছেন। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ। হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত বললেন শিবসেনার এমপি। এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটতে পারবে বিজিবি। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তনের আশা। কারাগারে বন্দী আওয়ামী আমলের 133 ভিআইপি, 110 জনকে বিশেষ ডিভিশন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সাথেই থাকুন। শুভরাত্রি।